সরাসরি আমরা চলে যাব মূল অনুষ্ঠানে। আমাদের অপেক্ষার আহ, অবশেষ অবশেষে আমরা সরাসরি চলে যাব স্যারের কাছে। শ্রী নীতিশ বিশ্বাস মহাশয়, স্যার আমি আপনাকে অনুরোধ করব আপনার মূল্যবান সময় এবং আপনার মূল্যবান মতামত আজকে আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছেন। তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ আপনাকে। আহ, আমরা এবার চাইবো আপনার কাছ থেকে আপনার মতামত শুনতে আজকের বিষয় সম্পর্কে। শুভ সন্ধ্যা। আমি বিশেষ করে চন্দ্রনাথ বাবুর প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি যেভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তার জন্য। দ্বিতীয়ত, অধ্যাপিকা যুথিকা, অধ্যাপিকা শম্পা, তারা আমার স্নেহের পাত্রী, তাদেরকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা হচ্ছেন বাংলা বুক লাভার্স, দীপ বাংলা পত্রিকা, কল্যাণ ভারতী ট্রাস্ট। এর ভিতরে দীপ বাংলার সাথে আমার সংযোগ কয়েক দশকের। ওর সম্পাদক যিনি আছেন অশোক পান্ডে আমার এই সংগ্রামের সাথী। আমি যখন আন্দামানে ফিল্ড ওয়ার্কে গিয়েছিলাম তখন তার সাথে আমার আলাপ। তারপরের থেকে সেই বন্ধুত্ব এখনো কিন্তু আছে। আমার বিশ্বাস যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের এই সুসম্পর্ক থাকবে। আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তারা অনেক ভালো ভালো কথা আমার সম্পর্কে বলেছেন, কিন্তু একজন চিন্তাবিদের সঙ্গে, একজন লেখকের সঙ্গে একজন কর্মীর অনেকটা পার্থক্য থাকে। সে যদি কাজ বন্ধ করে তাহলে আর তার কিছু থাকে না। ওই জন্যে আমি যেটুকু সামান্য কাজে আপনাদের সঙ্গে আছি সেটা বন্ধ করবার সাহস এখনো আমার হয়নি। প্রকৃতি যদি কখনো আমাকে স্তব্ধ করে তখন অবশ্যই তা করতে বাধ্য হব। আর আমি আর একবার চন্দ্রনাথ বাবুর কথা বলতে চাই। তাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, সে আমার ভাইয়ের মতো। কারণ যাদের নিয়ে এবং যে জন্য সমাজকে অনেকের কৃপা পাত্র হতে হয়, তিনি তাকে অতিক্রম করেছেন তাদের আন্দোলনে, তার চেষ্টায়, তাদের প্রতিভায়, তাদের সাধনায়। এবং তাই জন্যেই কল্যাণ ভারতীর মতন সংস্থা, যারা নানা রকম প্রতিবন্ধকতার ভিতরে আমার যে প্রজন্ম আটকে আছে তাদেরকে নিয়ে তারা কাজ করছেন। আমি সমস্ত দিক থেকে নানা ধরনের সৌভাগ্যবান, তাই আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি। কিন্তু আবার আমি বলবো যে এই যারা আয়োজন করেছেন তাদের অনেকেই আমার খুবই ঘনিষ্ঠ, যেমন সুদীপ, যেমন আরো যারা আছে, সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। রিপন, অনেকেই আছে আমি দেখেছি, পরেশ দা। এ প্রায় আমার একটা ফ্যামিলি গ্যাদারিং এর মতন হচ্ছে। কিন্তু তবুও আমাদের প্রাণের কথাটা আমাদের একটু উচ্চারণ করা দরকার। সেটা এই জন্যে যে এইরকমই আমার প্রাণের মানুষেরা সারা ভারতে পদে পদে প্রতিদিনে নির্যাতিত হচ্ছেন। আর আজকের শিরোনামের কথা আপনারা লক্ষ্য করে দেখেছেন, সে শিরোনাম হচ্ছে ভারতে বাংলা ভাষার অস্তিত্বের সংকট। বাংলা ভাষাকে কেন্দ্র করে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে। আর কোন জাতি সে তার অস্তিত্ব রক্ষা করতে পারে না তার ভাষাহীন হয়ে। তাই জন্য যখন যে দেশে বিদেশি আগ্রাসন হয়েছে, শক্তিধরেরা এসে যদি তাদের ভাষাটাকে
হরণ করে না নিতে পারে তাহলে তাদেরকে চরমভাবে পদানত করতে পারে না। আর পৃথিবী প্রমাণ করেছে যে ধর্ম কোনো জাতিসত্তার সৃষ্টি করতে পারে না, ভাষাই তার জাতিসত্তার জননী, আশ্রয়, অস্তিত্ব। আমি একটি কথা আপনার প্রাণ থেকে আপনাদের কাছে উচ্চারণ করি। ধরেন আমরা ভাষাহীন, কোনো ধরনের ভাষা আমরা ব্যবহার করতে পারি না, তাহলে এই কয়েক হাজার বছর ধরে যে ভাষা চর্চা ভারতবর্ষেই হয়েছে, তার ভিতর দিয়ে নানা যুগে নানা মানুষের যে নানা ভাবনার অভিব্যক্তি, তা আমরা কিভাবে রাখতাম জানি না। বহুদিন ধরে ভারতে শ্রুতি মানে শুনে শুনে মানুষে মনে রেখেছে, সেইভাবে পরে তা লিপিবদ্ধ করেছে। কিন্তু যাই করুক সবই কিন্তু ভাষার ভিতরে। এবং আপনারা জানেন একথা যে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের একটি বড় সুবর্ণ ঐতিহ্য আছে, সেটা হচ্ছে এই, আমাদের এই দেশেই এই ভাষা গোত্রে যে উচ্চারণ তত্ত্ব বা ফনেটিক্স, সেই উচ্চারণ তত্ত্ব অনেক দিন আগে থেকে খুব ভালোভাবে চর্চিত হয়েছিল এবং তার জন্যই বেদাঙ্গের নানা রকম আয়োজন হয়েছিল বেদের পাশাপাশি। তারপরে পাণিনি তাকে অনেক সুসংবদ্ধ করেছিলেন। ভাষার কথা বলতে গেলে এই কথা আমাদের স্বীকার করতে হয় যে এইরকম একটি ঐতিহ্য আমাদের আছে, কিন্তু তারই পাশে দাঁড়িয়ে মহামতি আম্বেদকরকে স্মরণ করে বলতে হয়, আমাদের দেশের এই উজ্জ্বল ঐতিহ্যের পাশাপাশি আমাদের সমাজ বিন্যাসে একটি বেদনাদায়ক পরিস্থিতি ছিল। সেটা হচ্ছে তার ধর্মের ভিতরে বর্ণের আবির্ভাব, মানুষে মানুষে কৃত্রিম বিভেদ তৈরি করা, যার জন্য বিশেষ করে খ্রিস্টপূর্ব এই 807 বিসি থেকে পুষ্যমিত্রর সেই সময় যে মনুশাস্ত্র রচিত হয়, তাতে আমাদেরকে বিভাজিত করে দেয়। এই বিভাজন এত দূর পর্যন্ত পৌঁছয় যে ভাষাগত ভাবেও তা বিভাজিত হয়ে যায় ভারতবর্ষে। পৃথিবীর কোনো দেশেই রাজার ভাষা আর প্রজার ভাষার আলাদা ছিল না, কিন্তু আমাদের এখানে যখন, এমনকি কালিদাসেরও নাটক লিখেছে, আপনারা দেখেছেন, মাঝি মাল্লারা জেলেরা যে ভাষা বলে, মহিলারা যে ভাষা বলে, সেই ভাষা বলেন না রাজারা, বনেদিরা, তারা। এই যে একটা শিক্ষা এবং ভাষাকে কেন্দ্র করে ভয়ঙ্কর একটি বিভাজন তৈরি হয়েছিল, যা ভারতবর্ষের মেধা চর্চার দিক থেকে, তার উন্নয়নের দিক থেকে আমাদেরকে খণ্ড বিখণ্ড করেছে। এবং আমরা যেখানে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারতাম, নেতৃত্ব করতে পারতাম যে ধারায়, তার থেকে আমরা অনেক অধঃপতিত হয়েছি। এই বেদনার কথা মনে রেখে আরেকটি কথা আপনাদের আমি বলবো, অতি সাম্প্রতিক কথা। সেটা হচ্ছে ব্রিটিশ আমলেও, তারা যে 200 বছর শাসন করেছে, তার আগে মোগল আমলে আমাদের এখানে পার্সি ভাষা প্রধানত রাজভাষা হিসেবে চলিত ছিল। ইংরেজ এসে ধীরে ধীরে ইংরেজিকে সেই জায়গায় নিয়ে উপনীত করলো। কিন্তু তা সত্ত্বেও বাংলা ভাষার চর্চা বা তার সম্মান ইত্যাদি কিন্তু সেই সময় তেমন ভাবে লঙ্ঘিত হয়নি বা তার অপমানিত হয়নি। কিন্তু আমরা যে 1947 সালে যে স্বাধীনতা পেলাম, তাকে আমাদের দিক থেকে, বাঙালিদের দিক থেকে বলতে গেলে বলতে হয়, সেই স্বাধীনতাটা অ্যাকচুয়ালি, সে স্বাধীনতা ছিল আমাদের কাছে প্রায় একটা দেশ ভাগের অভিশাপের বেদনা,
অশ্রুসিক্ত দিন। এবং তারপরের থেকে আপনারা লক্ষ্য করে দেখুন, বাংলা ভাষা তার অস্তিত্ব নানাভাবে বিপন্ন হয়ে আসছে। দেশ যদি ভাগ না হতো, তাহলে আপনারা জানেন যে উত্তরপ্রদেশ যারা প্রায় 85টা এমপি দিত, আর যদি দুই বাংলায় এক থেকে ভারতের থাকতো, তাহলে তাতে 120 জন এমপি তারা দিতে পারত। তাহলে ভারতে বাংলা ভাষার প্রধানমন্ত্রী, বাংলা ভাষার রাষ্ট্রপতি ইত্যাদি হতে পারত। সেই সমগ্র সম্ভাবনা বিনষ্টি সাধন হয়েছে আমাদের এই দেশ ভাগের মাধ্যমে। তাই জন্য দেশ ভাগ আমাদের কাছে, বাঙালির কাছে এক ভয়ঙ্কর অভিশাপ হিসেবে নেমে এসেছে। আমি এর সঙ্গে আরেকটি কথা বলতে চাই। আপনারা জানেন যে পূর্ব বাংলায় যখন ওদের দেশ ভাগের পরে 48 সালে সেখানে জিন্না এসেছিলেন ঢাকায় এবং এসে বলেছিলেন উর্দুই হবে একমাত্র পাকিস্তানের ভাষা, প্রশাসনের ভাষা, রাজ্যের ভাষা, সবকিছু। সেই ভাষা কিন্তু সেখানে তারা প্রতিরোধ করেছিল এবং তা দিয়েই তারা আন্দোলন গড়ে ওঠে। একটা ভাষার আন্দোলন তাদের রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয় এবং রাজনৈতিক এই আকাঙ্ক্ষা তাদের একটি মুক্ত দেশের পরিণতিতে উন্নীত হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের কৃষক, শ্রমিক, হিন্দু, মুসলমান নির্বিশেষে সেই আন্দোলনটা তারা করেছিলেন এবং তা পৃথিবীতে একটি ভাষা রাষ্ট্রের জন্ম দিয়েছে যার নাম বাংলাদেশ। এর জন্য ভারতেরও অনেক অবদান আছে এবং সেই অবদানের পেছনে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের কিছু অংশ তারাও তাদেরকে সাহায্য করেছিল। শেষভাবে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তখন এই কাজ সম্পন্ন হয়েছিল। জগৎজীবন রাম তখন প্রতিরক্ষা মন্ত্রী। আমি ওই ওয়েবিনারে বলছি এখন, দাদা একটু পরে আমি ওখানে বলছি এখন। না, আমি ওয়েবিনারে এখন কথা বলছি। আচ্ছা আচ্ছা। তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারপরে আমাদের এখানে এবং ওখানে পার্লামেন্টে ভাষা প্রশ্নে একজনের নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। যখন ওখানে উর্দু ভাষা পার্লামেন্টে পাশ করানোর কথা হয়, তখন কংগ্রেসের সদস্য পাকিস্তানের ধীরেন্দ্রনাথ দত্ত, স্বাধীনতা সংগ্রামী, তিনি প্রস্তাব তোলেন যে উর্দুর পাশে কেন বাংলাও এই দেশের রাষ্ট্রভাষা হবে না, কারণ বাংলার জনগণ সংখ্যা 56%, পাকিস্তানের জনগণ বাংলা ভাষী 56%। এই কথা বলার পর তার নানা অপমানিত হতে হয়েছিল তাকে। এটা আমি প্রধানভাবে বলছি না, বাংলাদেশের ইতিহাস আপনারা অনেকে জানেন ভাষা আন্দোলনে। আমি এর পাশে আরেকটি কথা বলতে চাই, সেই কথাটা বলার জন্য এই কথাটা আমি উচ্চারণ করছি। সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের মেদিনীপুরে তাম্রলিপ্ত সরকার গঠন হয়েছিল। সেই তাম্রলিপ্ত সরকারের যিনি ছিলেন সর্বাধিনায়ক, তিনি 1947 থেকে 52 প্রাক পার্লামেন্টারি যে আমাদের সংসদ ছিল তার সদস্য ছিলেন। পরে আরো এমপি হয়েছিলেন 52 থেকে 77 পর্যন্ত। তার নাম শ্রদ্ধেয় সতীশ সামন্ত। সতীশ সামন্ত ওই 1949 সালের 13ই সেপ্টেম্বর পার্লামেন্টে তুলেছিলেন যে ভারতের বাংলা ভাষা হওয়া উচিত রাষ্ট্রভাষা। আমি বেদনার সঙ্গে বলছি
এছাড়া আমাদের ভাষার ইতিহাসে আর কারো নাম আমি পাচ্ছি না যিনি এইভাবে দৃঢ়তার সাথে সততার সাথে বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য এই বিষয়টিকে তারা উচ্চারণ করেছিলেন। এবং যদিও তা পাশ হয়নি, কিন্তু আপনারা জানেন যে বিভক্ত ভারতে এবং অবিভক্ত ভারতে কোনো যদি একক ভাষা মাতৃভাষা হিসেবে প্রাধান্য পেয়ে থাকে বা প্রধান জনসংখ্যার ভাষা হয়, তা ছিল বাংলা ভাষা। তাই জন্য আজ যে পর্যন্ত এত নানা রকম জনগণনার তন্ত্রকতার মধ্যেও এবং যে হিন্দি ভাষাকে তারা তথাকথিত সরকারি ভাষায় রূপান্তরিত করেছে, সমস্ত বাজেটের টাকা সেখানে ঢেলে দিচ্ছে, সেই হিন্দি ভাষাও কিন্তু বেশি লোকের ভাষা না, খুব অল্প লোকের ভাষা। কিন্তু যারা নাগরিক স্ক্রিপ্ট ব্যবহার করে তাদের সকলকে নানাভাবে এর ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে একটা প্রায় চক্রান্ত করেই তারা হিন্দি ভাষার লোক সংখ্যা বাড়িয়েছে। তাই জন্য এখন বাংলা ভাষা জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষের দ্বিতীয় জনসংখ্যার ভাষা। কিন্তু আপনাদের কাছে আমি বিনয়ের সাথে কথা বলতে চাই যে আমাদের স্কুল পাঠ্য বইয়ে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে শেখানো হয় যে বাংলা এই হিন্দি ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা। ডক্টর পবিত্র সরকার এটা নিয়ে একটা কথা বলেছিলেন যে সরকারি ভাষা বা যোগাযোগের ভাষার অনুবাদ সংবিধানে ওরা লিখেছে রাজভাষা। এই রাজভাষা শব্দটার ভিতরে একটি তঞ্চকতা যুক্ত আছে, কারণ রাজভাষা বললেই মনে হয় যেন রাজার ভাষা, রাষ্ট্রভাষা। এবং এই জন্যে ওদের যত পাঠ্য বইতে ইত্যাদি আছে সেখানে কিন্তু তারা বারবার বলেছে যে এই ভাষাটা রাজভাষা এবং এর জন্য সমস্ত কিছু হবে ইত্যাদি। বিশেষ করে কেন্দ্রীয় সরকার বা এনসিইআরটি যেসব বই আছে তাতে তারা এই কথাটা ব্যক্ত করেছেন এবং এটা অন্যায় করেছেন। আমি আপনাদের কাছে প্রথমেই একটা জিনিস উত্থাপন করি। আমাদের একটা বই আছে বাংলা ভাষা ও ভারতের সংবিধান, তাতে 9 পাতায় আমরা এটা উল্লেখ করে দিয়েছি। এই বিতর্কে গুজরাট হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলার জাজমেন্ট আসে 13-10-2010 সালে, অর্থাৎ 13ই অক্টোবর 2010। তার জাজমেন্টে তারা বিচারপতিরা জানান, many people speak Hindi and write in Devanagari script, but there is nothing on the record to suggest that any provision has been made or order issued declaring Hindi as a national language of the country. অর্থাৎ রাজভাষা বা রাষ্ট্রভাষা যাকে বলে সেটা তা নয়। কিন্তু আরেকটা কথা যে এর সাথে সাথে যত টাকা বাজেটে, কোটি কোটি টাকা, সেই কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ হচ্ছে হিন্দির জন্য, উন্নয়নের জন্য, রাজভাষা উন্নয়নের জন্য। এবং তার যে অফিস, সেই অফিসের খরচই কয়েকশো কোটি টাকা। এইরকম ভাবে তারা হিন্দিকে সামনে তুলে নিয়েছে। আমি একটা কথা বলার জন্য আপনাদের কাছে আর একটু বলতে চাই। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা লক্ষ্য করে দেখবেন শাসন ক্ষমতা যাদের হাতে থাকে ভাষার ক্ষমতাও তারা গ্রহণ করে নেয়। তাই জন্যে ইংরেজি যখন আমাদের এখানে এলো তখন আমরা শেক্সপিয়ার চর্চা করলাম। কিন্তু পৃথিবীতে কিন্তু ওই রবীন্দ্রনাথ সর্বত্র পাঠ্য হতে পারলো না। আমি বড় বড় প্রতিভার কথা এটা তুলনা করছি না শেক্সপিয়ারের সাথে রবীন্দ্রনাথের, কারণ শতাব্দী শতাব্দী তাদের পার্থক্য। কিন্তু যে রবীন্দ্রনাথ বিশ্বের শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ ঔপন্যাসিক, শ্রেষ্ঠ চিত্রকর, শ্রেষ্ঠ গীতি রচনাকার, সুরকার, সমস্ত কিছুতে যিনি এইরকম প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সেটা কিন্তু এখন ভারতবর্ষের নানা রাজ্যে
রবীন্দ্র বর্জিত পাঠ্যসূচি তৈরি হচ্ছে। যে রবীন্দ্রনাথ এশিয়ার প্রথম নোবেল, সাহিত্যের প্রথম নোবেল এবং ভারতের একমাত্র সূর্য সম দীপ্তিমান প্রতিভা। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন যে বাংলা ভাষাকে তার সাথে সরিয়ে দেবার সাথে সাথে আমাদের কিন্তু এইভাবে রবীন্দ্রনাথকেও তাকে প্রায় অনেকটা নিম্নগামী হতে হয়েছে তার অধিকার, তার প্রতিষ্ঠা, তার যথার্থ মূল্যায়নের দিক থেকে। আপনারা জানেন রবীন্দ্রনাথের গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তিনি রচনা করে দিয়েছিলেন, যদিও সেটা সিংহলিতে অনুবাদ হয়েছে এবং তা বিশ্বভারতীর এক ছাত্র সেটা তৈরি করে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ এত দিক থেকে তার স্বীকৃতি, তারপরেও বিশ্বের শ্রেষ্ঠ শান্তির দূত, দার্শনিক, তাকে ভারতেও আজকে দুদিন পরে তো আরো খুঁজে পাওয়া যাবে না, এখন কেন্দ্রীয় সিলেবাসে ইত্যাদিতে তিনি আমাদের বাঙালিরা যেমন করে নিম্নগামী নানাভাবে তারা বাধ্য করছে সরকারি প্রশাসন, তেমন করেই কাজে করছে। আমি এই দিক থেকে আরেকটি কথা আপনাদের বলতে চাই যে এই চক্রান্তটা শুরু হয়েছে কিন্তু তার পেছনে আরো কিছু কারণ আছে। সে কারণ আপনাদের দোষ নয়, বাঙালির গুণ। বাঙালি রবীন্দ্রনাথ যেমন আছে, বাঙালির তেমনি সুভাষচন্দ্র আছে, ক্ষুদিরাম আছে, তার কৃষক বিদ্রোহ আছে, তার শ্রমিক বিদ্রোহ আছে, তার ছাত্র আন্দোলন আছে, তার নৌ বিদ্রোহ আছে, তার নানা রকম সন্ন্যাস বিদ্রোহ আছে। আচ্ছা, অনুগ্রহ করে একটু আপনাদের সরি স্যার, মৌমিতা দি, আমি আপনাকে বলবো যে আপনি মাইক্রোফোন গুলো একটু অফ করে রাখতে, স্যারের বাদে অবাঞ্ছিত শব্দ যাতে না আসে সেই জন্য। সরি স্যার, আচ্ছা, আপনি ধন্যবাদ ধন্যবাদ। তাহলে এই দিক থেকে আমরা লক্ষ্য করে দেখলাম যে আমাদের এখানে যখন নানাভাবে এই ভাষা বা ইত্যাদি ধারা তৈরি হচ্ছে, তখন কিন্তু একটা বিতর্ক উঠেছিল। সেই বিতর্কে আপনারা জানেন ভারতবর্ষে একটি ভাষার নাম ছিল হিন্দুস্তানি, মূলত উর্দু, তার সাথে নানা ভাষা যুক্ত হয়ে একটা ভাষা তৈরি হয়েছিল হিন্দুস্তানি। ভারতের হিন্দি ভাষী এবং উর্দু ভাষী অনেক লোক এই ভাষা ব্যবহার করতেন। সেই ভাষাটাকে যদি ধরা হতো তাহলে কিন্তু বাংলার থেকেও তারা জনসংখ্যায় বেশি ছিল। কিন্তু তার ভিতরে ধর্মীয় প্রক্ষেপণ ঘটে, হিন্দুত্বের রং লেগে হিন্দু, হিন্দি, হিন্দুস্তান এই ক্যাপশনের ভিতরে এসে সেই ভাষাটাও পেছনে পড়ে গেল। যে ভাষাটার অধিকার চেয়েছিলেন গান্ধীজি, যে ভাষার অধিকার চেয়েছিলেন নেতাজি, কোনো এক সময় রবীন্দ্রনাথও বলেছিলেন যদি বেশি সংখ্যক মানুষের ভাষা হয় সেটা তারা চর্চা করুক, সেটা তারা প্রশাসনে আসতে পারে। কিন্তু আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মতন রাজ্যে সেখানে কিন্তু প্রথম থেকেই ভাষার প্রশ্নে আমাদের যে কংগ্রেস সরকার, তাদের নানা ধরনের ভূমিকা ছিল, যেটা প্রশংসনীয় নয়। আপনারা এটাও জানেন যে রাজ্য ভাগের আগে আমাদের একটা আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন। সেই আন্দোলনটা কবে হয়? 1905 সালে, বাংলাকে ভেঙে দুটুকরো করার বিরুদ্ধে। এবং আবার একটা আন্দোলন তার সাথে যুক্ত হয় যে হিন্দি এই বিহারের সাথে বাংলাকে মার্জ করে দেওয়ার জন্য। তার পেছনেও বিধান রায় ইত্যাদি আমাদের যে শ্রদ্ধেয় স্মরণীয় নেতৃত্ব তারা ছিলেন। কিন্তু আমরা যে কথাটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যখন আমাদের এই ঘটনা ঘটে তারও আরো কিছুদিন আগে, যখন 1874 খ্রিস্টাব্দে, যখন তারও আগে যে ব্রিটিশ আসাম
যে প্রেসিডেন্সি, তার আয় ছিল না তেমন, তাই জন্যে সেই যাতে আয় বৃদ্ধি হয় তাই জন্য তারা বেঙ্গল প্রেসিডেন্সি থেকে গোটা বরাক অঞ্চল, যার 99% হচ্ছে বাঙালি, আমাদের গোয়ালপাড়া যা 99% বাঙালি, যেটা এখন বাংলাদেশের সিলেটে আছে, সেই সিলেট জেলা সেটা জুড়ে দেয় আসামের সঙ্গে। তার থেকেই এখন যে জ্বলন্ত আসাম, এখন যে নির্যাতিত আসাম, এখন যে নিত্য চিত্তিতা বর্ণিমান আসাম, সেই আসাম কিন্তু রাবণের মতো, রাবণের চিতা বলে, আমি বলছি দেশপ্রেমিক রাবণের চিতা সেখানে জ্বলছে দেশদ্রোহীদের আগুনে। তার প্রধান অপরাধ হচ্ছে তারা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন কত সালে? 1961 সালে। বাংলাদেশের আন্দোলন হয়েছে 52 সালে। একদিনে 5 জন প্রাণ দিয়েছিলেন। আরে বাংলাদেশে তো লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছেন, আমি তাদের ছোট করছি না। কিন্তু আমার শিলচর আন্দোলনে, হাইলাকান্দির আন্দোলনে, করিমগঞ্জের আন্দোলনে, ওখানকার স্কুলে মাতৃভাষা পড়ার আন্দোলনে, প্রশাসনে বাংলা ভাষা প্রয়োগের আন্দোলনে, বরাক অঞ্চলে বাংলা ভাষার যে অধিকার তার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছিলেন, এবং সেই আন্দোলনে একদিনে 11 জন প্রাণ দিয়েছিলেন। তারপরেও আরো অনেকে প্রাণ দিয়েছিলেন। তার সবচাইতে উজ্জ্বল নাম কমলা ভট্টাচার্য। পৃথিবীতে আমার জানা মতে প্রথম ভাষা আন্দোলনের নারী শহীদ। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই উজ্জ্বল মেয়েটি, অত্যন্ত দরিদ্র সেই মেয়েটি, এবং তার সাথে আরো অন্যান্য যারা ছিলেন। আমি নামগুলো আপনাদের কাছে পড়ে শোনাতে পারি, কারণ তারা প্রাণ দিয়েছেন, আর আমি একটু তাদের নামটা বলতে পারবো না আপনাদের কাছে, সেটা ভালো হয় না। আমি আপনাদের কাছে নামটা বলি, একটু 2 মিনিট সময় লাগবে। কমলা ভট্টাচার্যের বয়স ছিল 16। শচীন্দ্রলাল পাল, শচীন্দ্র চন্দ্র পাল 20 বছর বয়স। সুনীল কুমার সরকার 15 বছর বয়স। বীরেন্দ্র সূত্রধর, তার বয়স হচ্ছে 37, এর বয়স হচ্ছে তখন ওই রকমই, অল্প কিছুটা বেশি তার থেকে। কানাইলাল নিয়োগী এবং সুকমল প্রকাশিত, চণ্ডীচরণ সূত্রধর, সত্যেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস, কুমুদরঞ্জন দাস, তরণী দেবনাথ। পরে যারা মারা যান তাদের ভিতরে দিব্যেন্দু, জগন্নাথ, মনীষী দাস এবং বিজন চক্রবর্তী বাচ্চু, আরো অনেকে আছে। আমি আপনাদের এই শ্রদ্ধা জানাতে চাই, কারণ ভারতে বাংলা ভাষার অধিকারের আন্দোলনে আসাম আমাদের কাছে সবচেয়ে একটা শ্রেষ্ঠ আন্দোলন। আমি এখানে উল্লেখ করতে চাই আরেকটি আন্দোলনের কথা। ওই যে আমি বাংলার যে ভূগোল বিভাগের কথা আমি বলেছিলাম, সেই ভূগোল বিভাজনের ক্ষেত্রে আমাদের পুরুলিয়া সহ অনেকগুলো জেলা বিধান রায় সেই সময়ে তারা বিহারকে দিয়ে দেয়। বিহারকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাঙালি অঞ্চলগুলোতে তারা এমন করে হিন্দি আগ্রাসন চালায় যে হাটে হাটে ভেড়া পিটিয়ে বলা হয় যে হাটে কেউ হিন্দিতে কথা বলতে, বাংলায় কথা বলতে পারবে না, হিন্দি বলতে হবে। কোনো স্কুলে বাংলা পড়ানো হবে না, হিন্দিতে পড়তে হবে, এইসব নানা রকম। তাতে ওখানকার মানুষ ভয়ঙ্কর ভাবে বিক্ষুব্ধ হয়। সেই আন্দোলনও ছিল কিন্তু মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব চাষার আন্দোলন। সেই আন্দোলন শুরু হয়েছিল 1912 সাল থেকে। সেই আন্দোলনের সমাপ্তি হয় 1956 সালের 1 নভেম্বর। সেই আন্দোলনের চরম বিন্দু স্পর্শ করে ওখানে কংগ্রেস ভেঙে যায়, লোকসেবক দল গঠন হয়। তারা 1050 জন স্বেচ্ছাসেবী, তারা পুরুলিয়া থেকে কলকাতা অভিযান করেছিল, খালি গায়ে খালি পায়। এবং তারা এসেছিলেন, তাদেরকে বিধান রায় 19 দিন জেল দিয়েছিল। এবং সেই সময়
সমস্ত বামপন্থী দল তারা তাকে সমর্থন করে, বিনয় চৌধুরী থেকে শুরু করে সবাই। ওই আন্দোলনের নেতৃত্বে ছিলেন একজন অতুল্য বাবু, অতুল্য ঘোষ। এই অতুল্য ঘোষ না, অন্য তিনি সিনিয়র। এবং সেই তারা তাদের আন্দোলন করেন। তার কাজল সেন আমাদের সঙ্গে এখনো আন্দোলনে আছেন, শ্রদ্ধেয় কাজল সেন, তার তখনকার তরুণতম একজন সেনাবাহিনীর লোক তিনি। তারা অনেকেই আছেন, আরো অনেকে আছেন। দিলীপ বাবু এটা নিয়ে খুব সুন্দর একটা বই লিখেছেন, দিলীপ গোস্বামী। তো এই আন্দোলনটা পরে এখানে একটা নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস বামপন্থীদের কাছে পরাজিত হয় এবং বিধান রায় তার যে সেই গো ধারা থেকে তিনি ছেড়ে আসেন এবং কিছু অংশ পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইত্যাদি ফিরে আসে। এটা কেবল ভূগোলের আন্দোলন নয়, তার সাথে সাথে কিন্তু এর ভিতরে ভূমণ্ডলের, প্রাণের, ভাষার, অস্তিত্বের, সংস্কৃতি, মানুষের স্বাধিকারের, গণতন্ত্রের আন্দোলন নিহিত ছিল। আমরা তাই বলতে চাই যে আন্দোলন শুরু হয়েছিল সেইভাবে, এবং সেই আন্দোলনটা আমাদের কাছে একটি বড় শ্রদ্ধেয় আন্দোলন। আমি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই এখানে, যে দেশ ভাগের পরে যত উদ্বাস্তু পূর্ব বাংলা থেকে এসেছিলেন তার একটি অংশ গিয়েছিল আসামে এবং ত্রিপুরায়, আর বড় আর একটি অংশ এসেছিল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যারা এসেছিল তাদেরকে কিন্তু লরি ভরে ভরে এখানকার ক্যাম্প থেকে পাঠিয়ে দেওয়া হয় নানা রাজ্যে। এবং কিভাবে যায় আমি সেখানে ক্ষেত্র গবেষণা করেছি। নৈনিতাল থেকে আন্দামান, ওখানে জারোয়ায় খেয়েছে, এখানে বাঘ ভালুকে খেয়েছে, জারোয়ায় মেরেছে তীর মেরে, এখানে বাঘ ভালুকে খেয়েছে। সব আমরা প্রত্যক্ষ যারা ছিলেন তাদের কাছ থেকে শুনে এসেছি। এখনো এবারও গড়চিরুলিতে মহারাষ্ট্রের সেখানে বাঘে নিয়ে গেছে লোকে। এই আমাদের উত্তরপ্রদেশে পিলিভিটির ওদিকে সেখানেও এমন জায়গায় এদের বসতি যে সেখান থেকেও বাঘে নিয়ে গেছে, প্রতি বছর বাঘের খাদ্য। আমরা ছোটকালে গল্প পড়তাম যে বাঙালি পড়তাম যে দানব এসে রাক্ষস এসে নিয়ে যায় ইত্যাদি, সে গল্পের মতন। তখন তো এইভাবেই গল্প তৈরি করা হতো। কিন্তু রাক্ষস একটা শ্রদ্ধেয় জাতি যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে রাবণের নেতৃত্বে, সেটা আমি মনে করেই বলছি কথাটা। কিন্তু ওইভাবে আমাদের গল্প পড়ানো হতো, ভূতের গল্প, ভয়ের গল্প ইত্যাদি। সেই রকমই প্রত্যেকবার এই উদ্বাস্তুদের নানা জায়গা থেকে প্রাণ দিতে হচ্ছে, তার কথা কেউ পার্লামেন্টে তোলে না। এবং দণ্ডকারণ্যের যে 500 স্কুল ছিল তা নিশ্চিহ্ন হয়ে গেছে। রাজ্যটা ভাগ করে নানা রাজ্যে দিয়ে দেওয়া হয়েছে। ভাষা শিক্ষা যেখানে শুরু হয়েছিল মানুষ বসতির সাথে সাথে তা নেই। দিল্লি থেকে শুরু করে লখনৌ, এমনকি বর্মা পর্যন্ত একসময় বাংলা পড়ার প্রচলন ছিল, সেই প্রচলন উঠে গিয়েছে। আপনারা দেখবেন যে এবিটি এর টেস্ট পেপার যেটা বেরোয় তাতে অনেক দিন আগেকার সময়কার তাতে বর্মার অধিকার প্রশ্নপত্র তাতে থাকতো এইরকম, তাও শেষ হয়ে গেছে। এই যে নানা দিক থেকে সংকুচিত হয়ে আস্তে আস্তে আসছে, এর ভিতরে একটা সেন্ট্রাল প্ল্যানিং ছিল, একটা ব্লু প্রিন্ট বলে। সেই ব্লু প্রিন্ট না বলে আমাদের বলা উচিত কালো প্রিন্ট, বাঙালি বিধ্বংসের। সুভাষচন্দ্রের কথা আমি বলেছিলাম। সুভাষচন্দ্র মাতৃভাষার, মাতৃজাতির, মাতৃভূমির মুক্তির জন্য তিনি বিশ্বের শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, কংগ্রেস থেকে বেরিয়ে গিয়েছিলেন, কংগ্রেসের গণতন্ত্রহীনতা তাকে আক্রান্ত করেছিল, বামপন্থীরা তাকে সমর্থন করেছিলেন। তিনি চলে যান এই দেশ ছেড়ে, নানা জায়গায় ঘুরে। তার একমাত্র বিন্দু ছিল দেশের স্বাধীনতা। কিন্তু তাকে নানাভাবে কিভাবে মারা গেছে জানি না, মারা যাননি বলেই, সেই সময় তো জাননি, তাকে সেই ভয়, সুভাষচন্দ্রের সেই ভয়, আজাদিন ফৌজের সেই যুদ্ধ, এবং তাদের জন্যই তো দেশ স্বাধীন হয়েছে। কিন্তু যারা যুদ্ধ করেনি তারাই স্বাধীনতাটা হাত দিয়ে নিয়েছে।
আমরা বলি নেপোয় মারে দই। এবং এই সাথে সাথে তারা দেখলো যদি ভাষাটাকে শেষ করা না যায় বাঙালি, তাহলে এত বিদ্রোহী বাঙালি, বিপ্লবী বাঙালি, ক্ষুদিরামের বাঙালি যে হাসতে হাসতে প্রাণ যায়, তারা আর ওদিকে পাঞ্জাবে ভগৎ সিং এর পাঞ্জাব, তারা যারা এখন কৃষক আন্দোলন করছে, তারা এত সহজে ছাড়বে না আমাদের। তাই আমাদের এখানকার দক্ষিণপন্থী কংগ্রেস, দক্ষিণপন্থী আরো রাজনৈতিক যে দল, তারা এইভাবে আমাদেরকে ভয়ঙ্কর ভাবে বাংলা ভাষাকে আক্রমণ করতে থাকে। আমি আস্তে আস্তে কতক্ষণ হয়েছে আমি খেয়াল করিনি, তাতে করে আমি আস্তে আস্তে যেটা বলতে চাই তোমরা বলে দিও যে যদি সময়টা হয়ে যায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি সারা ভারতে ঘুরতে ঘুরতে গিয়ে দেখেছি। আমি 2000 সালে গিয়েছিলাম উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে তার আগে বাংলা পড়ানো হতো, এই উদ্বাস্তু স্কুলগুলো ছিল, কিন্তু ওই সাল থেকে বাংলার জায়গায় সংস্কৃত এসে গেল, বাংলাকে ফেলে দেওয়া হলো। কেন্দ্রীয় এটা চক্রান্ত। আপনারা জানেন, প্রায় আমি বলে থাকি আন্দামানের কথা। আন্দামানে 25টা স্কুল, আমি আর কপিল বাবু গিয়েছিলাম। স্যার স্যার আমি একটু বলছি আপনাকে, আপনি আর 15 মিনিট সময় পাবেন, তার মধ্যে গুটিয়ে ফেলুন বক্তব্য, কারণ ইতিমধ্যেই আপনি অনেক প্রশ্নের, অনেক তর্ক বিতর্কের অবতারণা করে ফেলেছেন। সেই নিয়ে নিশ্চয়ই আমাদের দর্শকরা, আচ্ছা, আমি কিন্তু দেখতে পারি না, বুঝছেন তো, আমি এখান থেকে দেখার অভ্যাসটা আমার নেই, আমি জানি না। সেটা বলে দেবে, সেটা বলে দেবে আমাদের যারা আছেন। আমি এবার আপনি 15 মিনিটের মধ্যে, হ্যাঁ 15 মিনিটের মধ্যে আপনি শেষ করুন। বাংলা ভাষা আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে কেন্দ্রীয় নীতি। তাই জন্যে বললাম যে আন্দামানের কথা বলেছিলাম, সেখানে আন্দামানে কোনোদিন বাংলা মিডিয়াম আছে, কিন্তু বাংলা সিবিএসসি সিলেবাসে আছে বাংলা পড়ানোর সুযোগ, কিন্তু কোথাও পড়ানো হয় না। এই পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুলগুলো দেখেন, সেখানে বাংলা পড়ানো হয় না। প্রশাসনে এখনো আমাদের যে 22টা ভাষা আছে, তাতে প্রশ্ন করলে সেই উত্তর দেওয়ার কথা দেয় না। পার্লামেন্টে এইসব ভাষায় কথা বলতে গেলে তাদের কথা বলার সুযোগ থাকার কথা, কিন্তু তা বলার সুযোগ নেই, বাস্তবতা নেই। শুধু তাই নয়, প্রত্যেক দিন নানা রকম অজুহাত আসছে। তারা আগে হিন্দি সপ্তাহ করতো 7 দিন, তারপরে 15 দিন, এখন গোটা মাসটাই হচ্ছে হিন্দু মাস। সেই মাসে আমাদেরকে করতে হবে হিন্দিতে, লিখতে হবে, পড়তে হবে, এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে সই পর্যন্ত করতে হবে। আমরা আপনাদের কাছে যে কথাটা আরো উচ্চারণ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে ঐতিহ্যশালী ভাষা বাংলা ভাষা, সেই ভাষা গোত্রেরই ভাষা, এই হিন্দি, ওড়িয়া, অসমিয়া সব। আর আমাদের দক্ষিণের যে ভাষাগুলি, তার ভিতরে তামিল হচ্ছে সবচেয়ে পুরনো ভাষা, এবং দ্রাবিড় গোত্রের ভাষাগুলো ভারতবর্ষে, বা অস্ট্রিক গোত্রের ভাষাগুলো যেমন সাঁওতালি, তা হচ্ছে আমাদের ভাষা, যার থেকে আমাদের অনেক ভাষা, আমাদের বড় মা ভাষা বলতে পারেন এইসব ভাষা। সেই সব ভাষাকে ক্লাসিক্যাল তামিলকে দিয়েছে, কারণ তারা ভাষা আন্দোলন করেছে দক্ষিণ ভারত। সেই জন্য দক্ষিণ ভারতের সমস্ত ভাষা হচ্ছে এখন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। তারা অনেক সুযোগ সুবিধা পায়, এবং নতুন যে শিক্ষানীতি আসছে তাতে উচ্চ শিক্ষা গবেষণা পর্যন্ত তারা সুযোগ পাবে, কিন্তু বাংলা পাবে না। এমনকি ওড়িয়া, যাকে আমরা বাংলা ভাষার অনুজ সহোদরা বলতে পারি, মানে একই রকম বোর্ড, সেই রকম সেইটা, তাকে পর্যন্ত স্বীকৃতি দিয়েছে, কিন্তু বাংলাকে দেয়নি। আর ওদিকে নেতাজির বাংলাকে পদে পদে, সে রাজীব গান্ধীর ভাষায় সে মিছিল নগরী, অথবা তারা নানা রকম ভাবে তাকে এ করেছে, আজকে পর্যন্ত সেই অবিচার বাংলার প্রতি বহমান আছে। এবং এর সাথে সাথে কেন্দ্রীয় যে পরীক্ষা, চাকরির পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে আইএস পরীক্ষা বাংলায় দেওয়া যায়, 22টা ভাষায় দেওয়া যায়। সেই হিসেবে রেলে কিছুটা বাংলা চালু হয়েছে, কিছুটা তলার চাকরিতে বাংলা পরীক্ষা দেওয়া যায়, কিন্তু অন্যান্য যে পরীক্ষা, সে পরীক্ষার নিয়ম হচ্ছে যে রাজ্যে যে পরীক্ষা হবে সেই রাজ্যের ভাষা তাদেরকে জানতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা নেই। পশ্চিমবঙ্গে হিন্দি জানলেও চলে যাবে, অন্য ভাষা জানলেও চলে যাবে। এর জন্য প্রধান বাধা হচ্ছে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারা এর ব্যবস্থা করেনি।
আরেকটি বেদনার কথা বলি। আপনারা জানেন যে এই এর আগের বার আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সরকার এসছে তেমন এসেছিলেন, তার পরের বার এসেছিল ওখানে কেরলে বিজয়ন সরকার। তিনি এসে, বামপন্থী সরকার, তারা এসে সেখানকার মালয়ালম ভাষা তাকে কম্পালসারি করেছে সমস্ত মাধ্যমিক পর্যন্ত, এবং তা এখনো চালু আছে খুবই সুষ্ঠুভাবে। আর আমাদের এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 17 সালের 12ই মে ঘোষণা করেছিলেন যেখানে ভাষা আমরা করব, কম্পালসারি করব বাংলা ভাষাকে। আজ পর্যন্ত করেননি। নতুন সরকার এসছে তারপরেও করেননি। নতুন শিক্ষানীতি যখন এসছে তখন আমরা তার জন্য সেখানে বাংলা ভাষার অধিকার, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য অধীর চৌধুরী, বিকাশ ভট্টাচার্যকে আমরা আবেদনও করেছিলাম, তারা চিঠিও লিখেছেন, তারা এখনো লিখে যাচ্ছেন, তারা লিখবেন। কিন্তু আমরা বলতে চাচ্ছি এই অধিকার কিন্তু পাওয়া যাবে না যদি আমরা মুখ বুজে থাকি। কারণ এমন একটা শাসনের ভিতরে আমরা এসে পড়েছি যে আমাদের ছোট ছোট ভাষা, যেগুলোকে আঞ্চলিক ভাষা বলে না, উপভাষা বলে, ডায়ালেক্ট বলে, যে ডায়ালেক্টের খোঁজেই আমি একদিন সারা ভারতে প্রথম বেরিয়েছিলাম। বাংলা ভাষার ডায়ালেক্ট কেমন করে চেঞ্জ হচ্ছে আমাদের, যেমন ফরিদপুরের ডায়ালেক্ট, চট্টগ্রামের ডায়ালেক্ট, আমার ময়মনসিংহের ডায়ালেক্ট, আমার এই মেদিনীপুরের ডায়ালেক্ট, আমার পুরুলিয়ার ডায়ালেক্ট যেটা আঞ্চলিক উপভাষা বলে, যেমন আমার ওই উত্তরবঙ্গের ডায়ালেক্ট। ওরা কি করলো, উত্তরবঙ্গের যে ডায়ালেক্ট তাকে ভাষার স্বীকৃতি দিয়ে দিল বাংলা ভাষাটাকে ভাগ করার জন্য। অন্যদিকে সারা ভারতের 48টা ভাষাকে তারা গিলে নিল। কেন? যে ভাষাগুলোকে তারা হিন্দি, বাংলা, এই নাগরিক স্ক্রিপ্ট ব্যবহার করে তাদেরকে তারা হিন্দির ভিতরে ঢুকিয়ে দিল, অন্তত 48টা ভাষা গিলে নিল। এই অবস্থার ভিতরে একদিকে গিলে নিচ্ছে, একদিকে চাকরির সুযোগ থেকে বঞ্চিত করছে। আর আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গলে সব ভাষা পড়া যাবে, সব ভাষা পড়া যাবে, এখানে বাংলাটা না পড়লেও চলবে। অর্থাৎ বাংলা না জানা 5 প্রজন্মের লোক পশ্চিমবঙ্গে আছে। এটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, কোথাও নেই। আমরা বলছি না এটাকে জোর করে চাপাতে হবে, কিন্তু স্কুলে কেন একটা সাবজেক্ট কেন তারা পড়বে না? এই কথাটা ধীরে ধীরে সমস্ত জায়গায়, একদিকে বাংলা স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে সারা ভারতে, এমনকি দিল্লি শহরে, এমনকি 64% বাঙালি আন্দামানে, 42% বাঙালি আপনার এই ঝাড়খণ্ডে, এমনকি আসাম, বড় আসাম, 7টা ভাগ হয়েছে যে আসাম, সেখানে আগে বাঙালিরা ছিল অনেক বেশি, সেটা ভেঙে দিয়েছে। মণিপুরি স্ক্রিপ্ট, যেটা অসমিয়ার মতনই বাংলা স্ক্রিপ্ট ছিল, সেই স্ক্রিপ্টে তারা আবার মেথিতে ফিরে গেছে, সেই স্ক্রিপ্টে তারা বন্ধ করেছে। সেখানে বাঙালির পরে নিত্য অত্যাচার হচ্ছে। ভাষা এবং জাতিসত্তা একই সঙ্গে ভারতে আক্রান্ত। আপনি যদি নাই বেঁচে থাকেন তাহলে আপনি বাংলা বলবেন কেমন করে? আপনাকে যদি বাধ্য করা হয় বাংলা বলতে পারবেন নাই করে, তাহলে আপনি কেমন করে করবেন? এই অবস্থার ভিতরে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় ছোট ছোট কাজ। যেখানে যারা আছেন এখন অনলাইনে, যেমন আমি আপনাদের কাছে আমার নিবেদন রাখছি, তেমন সারা ভারতে আবার এই যে আমাদের চন্দ্রনাথ বাবুরা যেমন এই যে ক্লাস করে এটা করাচ্ছেন, এরকম তারা বাংলা শিক্ষা, তারা তো বাংলা বুক লাভার্স, তারা বাংলা বই বাংলার বাইরে যারা আছে তাদের কাছে দিন, তারা বাংলা ছোট ছোট করে শেখানোর কাজ করুন। আমরাও করছি। আমাদের সমস্তিপুরে একটা স্কুল আছে, আমাদের অন্যান্য জায়গায় একটু একটু স্কুল আছে, আমাদের ওই হোজাইয়ে আমার বন্ধুরা তারা চেষ্টা করছে, সেখানে বাংলা বললে পরে তাদেরকে থাকতে দেয় না, তাদেরকে বাংলা একটা হ্যান্ডবিল সেখানে লেখা যায় না, তা চালানো যায় না। এমনকি নানা জায়গায় এই আক্রমণ আমাদের পরে আসছে। আমি বলতে চাচ্ছি, গরিব লোকের ভাষা হচ্ছে মাতৃভাষা। আমার বেঙ্গল অঞ্চলে একেবারে যে মা, তার কি ভাষা? বাংলা। তাতে ডায়ালেক্টের ফারাক থাকে। বাংলাদেশ যে যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ হয়েছে, সেই স্বাধীনতার যুদ্ধ কার জন্য করেছে? ঢাকার ভাষার জন্য, চাটগিয়া ভাষার জন্য, ময়মনসিংহের ভাষার জন্য না, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাষা বা প্রমিত ভাষার জন্য। সেইটাই মূল ভাষা, তাকেই বলে। যে কোনো ভাষার তাই নিয়ম, ইংরেজি বলেন, অন্যান্য বলেন, সব জায়গায় তাই। এখন আমাদের যারা ভেঙে দিতে চায়, তারা আমাদের চাটগিয়াকে যদি আলাদা ভাষা করে দেয়, আমাদের পুরুলিয়ার ভাষাকে যদি আলাদা ভাষা বলে দেয়, আমাদের ঝাড়খন্ডী ভাষাটাকে যদি
উপভাষা থেকে যদি আলাদা ভাষা বলে দেয়, অর্থাৎ ভাগ ভাগ করে দেয় এবং তাদের জন্য টাকা দেয়, মানে উৎসাহ দেয় সেই হিসেবে, তাহলে সেটি হবে। এইসব চক্রান্তের ভিতরে পড়ে। কিন্তু আমার বেদনার কথা কোথায়, বাংলার যত এমপিরা আছে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা কাছে এলে যে কোনো এমপি, যে তারা কবে মাতৃভাষার অধিকারের জন্য কথা বলেছে তাদের রাজ্যসভায় অথবা লোকসভায়, না বললে কেন বলেনি। তার মাতৃ বন্দনার কাজটি তারা করেছেন। আমরা বাংলা ভাষা মঞ্চের থেকে, এবং আপনারা এটা জানেন, আমি আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটা বলা দরকার ছিল আগে। আমরা 2000 সালে সহমর্মী, 2000 সালে আমি নৈনিতালে গিয়েছিলাম, 1 সালে এসে সহমর্মী আমরা গঠন করি বাংলার বাইরে বাঙালি সহায়ক সমিতি, প্রধানত উদ্বাস্তু বাঙালিদের জন্য, যেখানে তাদের অধিকার নষ্ট হচ্ছে। সেই সময় উত্তরাখণ্ড হয়েছে, হয়েই তারা বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব কেড়ে নেয়। তখন আমরা কলকাতায় বাঙালি অবাঙালি নির্বিশেষে সংগঠন করে তাদেরকে রক্ষা করি, এবং তারা সেই অবস্থা এখনো আছে, তাদের সমস্যা এখন নেই। আমরা আর একটা কথা বলি, আমি কপিল বাবুরা যখন আমরা আন্দামানে গেলাম, সেখানে তখন একটা মামলা হয়েছিল, শঙ্কর সিং নামে এক ভদ্রলোক মামলা করেছিল। যত উদ্বাস্তুরা বন অঞ্চলের পাশে বসবাস করে তাদেরকে তারা তাড়াতে চায়, 25,000। সেই সময় আমরা একটা মামলা করি, তখন অনিল রঞ্জন বিশ্বাস বেঁচে আছেন, আন্দামানের লোকেরা, তখন ওদিকে আমাদের মনোরঞ্জন দা বেঁচে ছিলেন, ভক্ত, তারা সবাই মিলিয়ে মামলাটা হয়। সেই মামলায় স্টে অর্ডার হয় এবং সেখানে এখনো আছে। এই দুটো আন্দোলনে আমরা সহমর্মীদের পক্ষ থেকে আমরা একটা জয়যুক্ত হয়েছিলাম। আমরা তারপরের থেকে আমাদের যে সংগঠন এবং বন্ধু সংগঠন বিহার বাঙালি সমিতি বা অন্যান্য সমিতি আছে, তাদের দ্বারা বিহারে বা অন্যান্য রাজ্যে আমরা বাঙালিদের অধিকার রক্ষার আন্দোলন করেছি। এমনকি একসময় নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, তারাও আমাদের সাথে বা তাদের সাথে আমরা এইসব আন্দোলন করেছিলাম, এবং তাতেও আমরা অনেকটা সফল হয়েছিলাম। কিন্তু আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত এখন আসাম। আসাম জ্বলছে, তার পাশে আমাদের দাঁড়াতে হবে, কারণ আজকে গুটে পড়লে কালকে গোবরও পড়বে। এনআরসি আসছে, নানা রকম ভাবে বাঙালি বিদ্বেষী ইহুদিদের মতন বাঙালি করে বাংলা ভাষীকে শেষ করতে চাচ্ছে দেশে। আসুন আমরা তাদের রক্ষা করি, আমাদের মাতৃভাষাকে রক্ষা করি, আমাদের মাতৃ সহোদরাদের রক্ষা করি, এবং আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমি তার উত্তর দেব। ধন্যবাদ স্যারকে। আমরা যেরকম জানি মোদের